আসসালামু আলাইকুম। আলফি বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন দেশের আলোচিত খবরের শিরোনাম। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত। রাফা ও গাজা সিটিতে ইসরায়েলের হামলা, নিহত ৪। অরুণাচল প্রদেশ নিয়ে আবার কেন চীন ভারত মুখোমুখি? ১৮ ঘণ্টা পরও হংকংয়ে আবাসিক কমপ্লেক্সের আগুন নেভেনি, ৩ জন গ্রেপ্তার। গিনি বিসাউয়ে ক্ষমতা দখল করল সেনাবাহিনী, প্রেসিডেন্ট গ্রেপ্তার। রাশিয়া বান্ধব চুক্তি হতে হবে, না হলে যুদ্ধ চালাবেন পুতিন। হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের দেওয়া চিঠি পরীক্ষা করে দেখছে ভারত, রণধীর জয়সওয়াল। ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার দক্ষিণের রাফা ও উত্তরাংশের গাজা সিটিতে রাতভর ভারী বিমান হামলা চালাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এর মধ্যে বিমান হামলায় ৪ ফিলিস্তিনি নিহত হয়, খবর আল জাজিরার। গাজা কর্মকর্তাদের দাবি ১০ অক্টোবরের যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েল ইতোমধ্যেই ৫ শতাধিকবার তা লঙ্ঘন করেছে। এদিকে বুধবার ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, রাফার পূর্বাঞ্চলে একটি টানেল থেকে বের হওয়া ৬ ফিলিস্তিনি যোদ্ধাকে তারা নজরদারি ক্যামেরায় শনাক্ত করে। পরে ইসরায়েলি বিমানবাহিনী যোদ্ধাদের রক্ষা করে বিমান হামলা চালায়। এতে ৪ জন নিহত হয় এবং ২ জনকে সেনারা জীবিত আটক করে। টেলিগ্রামে প্রকাশিত সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, টানেল থেকে যোদ্ধারা বের হবার পরই বিমান হামলা চালানো হয় এবং নাহাল ব্রিগেডের সৈন্যরা এলাকায় গিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করে। পুরনো দ্বন্দ্ব কাটিয়ে সম্পর্ক উন্নয়নের জন্য সম্প্রতি দৌড়ঝাঁপ শুরু করেছে ভারত ও চীন। কয়েক মাস ধরে দুই দেশের সম্পর্ক বেশ শান্ত, তবে হঠাৎ করেই আবার বাকবিতণ্ডায় জড়িয়েছে নয়াদিল্লি ও বেইজিং। কারণটা হল ভারতের পূর্বাঞ্চলের রাজ্য অরুণাচল প্রদেশের একজন নারীর হয়রানির অভিযোগ। ভারতের অরুণাচল প্রদেশকে তিব্বতের দক্ষিণ অঞ্চলের অংশ বলে দাবি করে চীন। এ নিয়ে দুই দেশের মধ্যে বহু আগে থেকেই বিরোধ চলছে। জেনে নেওয়া যাক পুরনো এই দ্বন্দ্বের কারণ কি, আর ওই নারীর সঙ্গে কী বা হয়েছে যাতে নতুন করে এই বিরোধ শুরু হয়েছে। যুক্তরাজ্যে বসবাস করেন প্রেমা ওয়াংছোম থোংডোক। ভারতীয় পাসপোর্ট নিয়ে যুক্তরাজ্য থেকে জাপান সফর করছিলেন এই নারী। পথে ৩ ঘণ্টা ট্রানজিটে চীনের সাংহাই পুডং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এই নারী। থংডোক অভিযোগ করেন, তার জন্মস্থান অরুণাচল প্রদেশ হওয়ার কারণে তাকে আটক করে ১৮ ঘণ্টা ধরে হয়রানি করেছিলেন বিমানবন্দরের কর্মকর্তারা। থংডোক বলেন, তাকে যখন বিমানবন্দরের কর্মকর্তারা আটক করে নিয়ে যাচ্ছিলেন তখন তিনি জানতে চান কেন তার সঙ্গে এমনটা করা হচ্ছে। জবাবে ওই কর্মকর্তারা বলেন, তার জন্ম অরুণাচল প্রদেশ হওয়ার কারণে ভারতীয় পাসপোর্ট বৈধ নয়। ওই কর্মকর্তাদের দাবি অরুণাচল প্রদেশ চীনের অংশ। এই দাবির প্রতিবাদ জানান থংডোক। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জাপানে যাবার জন্য চাইনা ইস্টার্ন এয়ারলাইনের উড়োজাহাজের টিকিট কিনতে থংডোককে চাপ দিয়েছিলেন চীনা কর্মকর্তারা। বলেছিলেন তাদের কথা শুনলেই কেবল তার পাসপোর্ট ফেরত দেওয়া হবে। এছাড়া আটক হওয়ার কারণে ফ্লাইট ধরতে ব্যর্থ হওয়ায় এবং হোটেলে অবস্থানের কারণে থংডোকের বাড়তি অর্থ খরচ হয়েছে। থংডোকের ভাষ্যমতে চীনা কর্মকর্তারা বাধা দেওয়ার পর যুক্তরাজ্যে একটি বন্ধু সাহায্যের জন্য এগিয়ে আসেন। এক পর্যায়ে তিনি সাংহাইয়ে ভারতীয় কনসুলেটের সঙ্গে যোগাযোগ করতে পারেন। পরে কনসুলেটের কর্মকর্তারাই তাকে একটি ফ্লাইটে করে সাংহাই ত্যাগ করতে সহায়তা করেন। হংকংয়ের তাইপো এলাকায় আগুনে পুড়ে যাওয়া বহুতল ভবন কমপ্লেক্স থেকে আজ বৃহস্পতিবার ভোরেও ধোঁয়া উঠতে দেখা গেছে। নগরীতে ৩ দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৪৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। গুরুতর আহত হয়েছেন অন্তত ৪৫ জন এবং নিখোঁজ রয়েছেন ২৭৯ জন। বুধবার রাতে হতাহতের এই খবর জানান হংকং শহরের প্রধান নির্বাহী জন লি। হংকং ফায়ার সার্ভিস জানিয়েছে, স্থানীয় সময় গতকাল বেলা ২টা ৫১ তারা প্রথম বহুতল ভবনে আগুন লাগার খবর পায়। আজ সকাল ৮টায়ও ভবনগুলো থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। বহুতল ভবনের কোথাও কোথাও ছোট ছোট আগুনের শিখা তখনও দেখা যাচ্ছিল। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে ৪টি ভবনের আগুন এখন নিয়ন্ত্রণে, তবে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলতে তাদের আজ সারা দিন লাগতে পারে। ওয়ংফুক কমপ্লেক্সে থাকা ৮টি ভবনের ৪টি আগুনে পুরোপুরি পুড়ে গেছে, আরও ৩টি ভবন আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবিসির খবরে বলা হয়, আজ ভোর থেকেই ওয়ংফুক কমপ্লেক্সের অনেক বাসিন্দা ঘটনাস্থলে জড়ো হতে শুরু করেন।
আগুন ছড়িয়ে পড়ার আগেই তারা ভবন থেকে বেরিয়ে যেতে পেরেছিলেন। অনেকে রাতে বন্ধু বা স্বজনদের বাড়িতে অবস্থান করে ভোরে নিজেদের বাড়িঘরের ক্ষতি দেখতে ঘটনাস্থলে আসেন। আগুন লাগার পর ওই কমপ্লেক্সের শত শত বাসিন্দাকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। যাদের পুনর্বাসন প্রয়োজন পড়বে তাদের জন্য জরুরি আবাসন বরাদ্দ করা হচ্ছে। কোথা থেকে বা কী কারণে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি। এই ঘটনায় পুলিশ একটি নির্মাণ প্রতিষ্ঠানের 2 পরিচালক এবং একজন প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে। গিনি বিসাউয়ের একদল সেনা কর্মকর্তা দেশটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার দাবি করেছেন। এর একদিন আগে দেশটির প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনে 2 শীর্ষ প্রার্থী নিজেদের বিজয়ী ঘোষণা করেছিলেন। এই কর্মকর্তারা নিজেদের হাই মিলিটারি কমান্ড ফর দ্য রেস্টোরেশন অফ অর্ডার নামে পরিচয় দিয়েছেন। গতকাল বুধবার টেলিভিশনে দেওয়া একটি বিবৃতিতে তারা জানান, দেশের নির্বাচন প্রক্রিয়া পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়েছে। এছাড়া সেনা কর্মকর্তারা দেশের সব স্থল, আকাশ এবং জলসীমা বন্ধ ঘোষণা করেন এবং রাত্রিকালীন কারফিউ জারি করেন। এই ঘোষণার আগে রাজধানী বিসাউতে নির্বাচন কমিশনের দফতর, প্রেসিডেন্ট প্রাসাদ এবং অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের কাছে টানা গোলাগুলির শব্দ শোনা যায়। গত রোববার পশ্চিম আফ্রিকার দেশটিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফল আজ বৃহস্পতিবার প্রকাশিত হওয়ার কথা ছিল। নির্বাচনে মুখোমুখি ছিলেন প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালো এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী ফার্নান্দো দিয়াস। আমাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, ফরাসি গণমাধ্যম ফ্রান্স 24কে ফোনে বলেন এমবালো। তিনি জানান, এখন তিনি সেনাবাহিনীর প্রধান দফতরে আছেন। প্রতিবেশী সেনেগাল থেকে আল জাজিরার নিকোলাস হক জানান, প্রেসিডেন্ট এমবালোকে গ্রেফতার করা হয়েছে। ইউক্রেন যুদ্ধ শেষ করতে মস্কোর স্বার্থের দিকে ঝুঁকে থাকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 28 দফা শান্তি পরিকল্পনায় বদল এনেছে ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই চুক্তি মানবেন কিনা তা স্পষ্ট করেননি। ক্রেমলিন চাইছে ট্রাম্পের 28 দফা চুক্তি নিয়ে এগিয়ে যেতে, কারণ এতে পুতিনের জন্য 2টি লাভ। একটি হলো, এটি এমন একটি শান্তি পরিকল্পনা যা ইউক্রেনকে স্থায়ীভাবে দুর্বল ও অধীন করে রাখবে। অন্যটি হলো, প্রক্রিয়াটি ব্যর্থ হলে ট্রাম্প ইউক্রেনের প্রতি সমর্থন সরিয়ে নেবেন এবং এতে ইউরোপীয় মিত্রদের সঙ্গে ওয়াশিংটনের উত্তেজনা আরও বাড়বে। সর্বশেষ 28 দফা প্রস্তাবে যে পরিবর্তন আনা হয়েছে, পুতিন তা গ্রহণ করবেন কিনা সেটি স্পষ্ট নয়। গত শুক্রবার নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে রুশ প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের 28 দফা এই পরিকল্পনা গুরুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত আলোচনা সাপেক্ষে শান্তি চুক্তির ভিত্তি হতে পারে, নতুবা রাশিয়ার শক্তি প্রয়োগ করে ইউক্রেনে নিজেদের অবস্থান চাপিয়ে যেতে থাকবে। পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেন, এভাবে চলতে থাকলে আরও ইউক্রেনীয় শহর রুশ বাহিনীর দখলে যাবে। তা হয়তো আমাদের প্রত্যাশা মতো দ্রুত নয়, কিন্তু অনিবার্য। পুতিন আরও বলেন, এমন পথও আমাদের জন্য গ্রহণযোগ্য, কারণ মস্কো তার স্বার্থ সশস্ত্র উপায়ে অনুসরণ করতে প্রস্তুত। কার্নেগি রাশিয়া ইউরেশিয়া সেন্টারের পরিচালক আলেকজান্ডার গাবুয়েভ বলেন, পশ্চিম এখন ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ধরনের কষ্টকর প্রতিযোগিতায় নেমেছে। এতে দেখা হচ্ছে কার সহ্যশক্তি বেশি। এই প্রতিযোগিতায় পুতিন লোহার মতো কঠিন, তার ব্যবস্থাও ঠিক ততটাই কঠিন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের দেওয়া চিঠি পরীক্ষা করে দেখছে ভারত। আজ বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল রাজধানী নয়াদিল্লিতে সংবাদ ব্রিফিংয়ে কথা বলেছেন। ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অনুরোধটি অর্থাৎ চিঠিটি পরীক্ষা করে দেখা হচ্ছে। আমরা শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি, অস্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্য অর্জনে আমরা অব্যাহতভাবে সব অংশীদারদের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব। নয়াদিল্লিকে দেওয়া চিঠির বিষয়ে আজ পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাব এখনও আসেনি। আজ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ খবর জানান। কোন প্রক্রিয়ায় ভারতে চিঠি পাঠানো হয়েছে সে প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, নোট ভার্বাল আমাদের মিশনের মাধ্যমে ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কোনো উত্তর আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না আমরা। গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর তাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে বাংলাদেশ 2 দফায় চিঠি দিলেও সাড়া দেয়নি ভারত। এর মধ্যে 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের ওই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেন।